হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্রেন মাইন্ডিয়া। আজকে আমরা আলোচনা করব ফাংশনাল সাইকোসিস নিয়ে। এই উদ্দেশ্যে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ডাক্তারবাবু ডক্টর জাকির হোসেন লস্কর মহাশয়। ডাক্তারবাবু, আপনাকে স্বাগত। আজকে আমাদের বিষয় হলো ফাংশনাল সাইকোসিস। প্রথমে আমি ডাক্তারবাবুর কাছ থেকে জানতে চাইবো যে ডাক্তারবাবু, এই ফাংশনাল সাইকোসিস কথাটা আমরা প্রায় আজকাল শুনি, এটা আমাদের একটু বিশদে ব্যাখ্যা করে বলুন, এটার মানে কি? আচ্ছা, এই ফাংশনাল সাইকোসিস এটা অ্যাকচুয়ালি তো সাইকিয়াট্রিক ডিসঅর্ডার, মানসিক রোগ। তো এটাকে আমরা বলি গ্রুপ অফ সাইকিয়াট্রিক ডিসঅর্ডার। এবং এটা কিভাবে হয় না, আমাদের থট প্রসেসের ডিস্টারবেন্স হয়, পারসেপশন বুঝতে অসুবিধা হয়, আমাদের ইমোশন ডিসঅর্গানাইজড হয়, আমাদের বিহেভিয়ারসও খুব সিগনিফিকেন্টলি ইম্পেয়ার হতে শুরু করে, চেঞ্জ হতে শুরু করে, এবং যেটা আমাদের ডেইলি লাইফকে, আমাদের নর্মাল ফাংশনিং অফ লাইফকে কিন্তু অনেকভাবে ডিস্টার্ব করে। এবং অন্য যে ধরনের সাইকোসিস গুলো আছে সেগুলোর থেকে কিন্তু এটা আলাদা। অন্য যে ধরনের সাইকোসিস গুলো আছে সেগুলো হচ্ছে ব্রেন ইনজুরি, অন্যান্য ডিজিজ, এসবের হিস্ট্রি থাকে, কিন্তু ফাংশনাল সাইকোসিসে সেরকম ভাবে কোনো অর্গানিক কজ খুঁজে পাওয়া যায় না। এবং এটা বলা হয় যে কম্বিনেশন অফ জেনেটিক অ্যান্ড এনভায়রনমেন্টাল, নিউরোবায়োলজিক্যাল ফ্যাক্টর, এসবের কম্বাইন্ড এফেক্টে এই ফাংশনাল সাইকোসিস হয়। খুব মজার একটা ব্যাপার হচ্ছে, এই সাইকোসিস আসলে ফাংশনাল সাইকোসিস দুটো মেন ডিজিজকে বলা হয়, একটা হচ্ছে স্কিজোফ্রেনিয়া, একটা হচ্ছে স্কিজো অ্যাফেক্টিভ ডিসঅর্ডার। এই দুটোই মূলত ফাংশনাল সাইকোসিসের আন্ডারে পড়ে। এছাড়া আরো ছোট ছোট কয়েকটা পার্ট আছে। এই হচ্ছে ফাংশনাল সাইকোসিস। মানে এটা কি তাহলে মানে সাম টোটাল অফ কিছু মানসিক রোগ? হ্যাঁ, এটা হতে পারে অনেকগুলো জটিল মানসিক রোগ। আচ্ছা, অনেকগুলো জটিল মানসিক চিত্তভ্রংশী বাতুলতা বলা হয়। চিত্তভ্রংশী বাতুলতা মানে স্প্লিট পার্সোনালিটি। আচ্ছা, মানে ব্যক্তিত্বের বিকার এমন ভাবে হয় যে আপনার রিয়ালিটি টেস্টিং পর্যন্ত নষ্ট হয়ে যায়। আচ্ছা, মনের একটা বাস্তব জগৎ, একটা কল্পনার জগৎ, দুটো আলাদা হয়ে যায়, প্যারালাল চলতে থাকে। তো এটা তো একটা জটিল মানসিক সমস্যা নিশ্চয়ই। তো আমার দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে, যে এই ফাংশনাল সাইকোসিস, এটা আমরা কি কি লক্ষণ দেখে বুঝতে পারি যে ফাংশনাল সাইকোসিস কারোর হয়েছে? খুব সংক্ষেপেই বলি, কেননা প্রচুর মানুষ আমাদের কাছে আসেন। আমার প্রায় 24 বছর এই প্রফেশনে, নিউরোসাইকিয়াট্রি, ইন হোমিওপ্যাথি। তো সেখানে ফাংশনাল সাইকোসিসের অজস্র রোগী আসেন এবং ভালো হন, ফাংশনাল সাইকোসিস ভালো হয়ে যায়। তো হ্যালুসিনেশন থাকে, পেশেন্টের হ্যালুসিনেশন থাকে। মানে কি হয় যে মনে হচ্ছে তিনি বর্তমানে নেই। আচ্ছা, এবং হয়তো দূর থেকে কোনো কণ্ঠস্বর ভেসে আসছে, ভয়েস ভেসে আসছে, এরকম তিনি শোনেন। মনে হচ্ছে ভেসে আসছে এরকম কিন্তু ভয়েস শোনেন। এই ধরনের হ্যালুসিনেশন মানে অডিটরি হ্যালুসিনেশন শোনেন। ডিলুশনস কিছু ধরনের পেশেন্টদের আমরা দেখি, যেমন ধরুন তারা বিশ্বাস করে যে মানে কন্ট্রারি, মানে যা ঘটছে তার উল্টো কিছু একটা জিনিস বিশ্বাস করেন, এবং সেটা পারসিকিউটরি নেচার, মানে মানে অত্যাচারমূলক, মানে তার প্রতি কেউ অত্যাচার করছে, এই ধরনের ফিলিংস প্রচুর থাকে। তারপরে চিন্তা ভাবনা অনেক ডিসঅর্গানাইজড হয়ে যায়, আমরা যেটা বলি ডিসঅর্গানাইজড প্যাটার্ন অফ থিঙ্কিং। এখানে কিন্তু পেশেন্ট মানে খুব গুছিয়ে চিন্তা করতে পারেন না, তার মানে এলোমেলো চিন্তা, স্পিচ ফ্র্যাগমেন্টেড হয়ে যায়, আমরা বলি ননসেন্সিক্যাল হয়ে যায় স্পিচ। এগুলো খুব ইম্পর্টেন্ট সিমটম এই ফাংশনাল সাইকোসিসে। এছাড়া ধরুন প্রচুর নেগেটিভ সিমটম থাকে এই ফাংশনাল সাইকোসিসে। সেটা হচ্ছে যে নর্মাল ইমোশনসের যে রেসপন্স মানুষ করে সেগুলো এই ধরনের রোগীরা করতে পারে না। আমরা দেখি যে তাদের মোটিভেশন অনেক কমে যায়, ল্যাক অফ মোটিভেশন। এবং খুব বড় একটা সিমটম হচ্ছে সোশ্যাল উইথড্রয়াল, মানে সামাজিকভাবে নিজেকে তিনি গুটিয়ে নেন সবসময়। এবং তার যে ইমোশনাল এক্সপ্রেশন, মানুষ তো যে ইমোশন, আবেগগত যে এক্সপ্রেশন গুলো আমরা করি সেগুলো কিন্তু অনেকটা কমে যায়। আমরা বলি এটাকে, আমাদের মেডিকেল টার্মিনোলজিতে বলা হয় ডিমিনিশড ইমোশনাল এক্সপ্রেশন। এটাকে আর নির্দিষ্ট কিছু ধরনের পেশেন্টদের ক্ষেত্রে, মূলত যাদের স্কিজো অ্যাফেক্টিভ ডিসঅর্ডার থাকে এই ফাংশনাল সাইকোসিসের ক্যাটাগরিতে, তাদের কগনিটিভ ইম্পেয়ারমেন্ট হয়। মানে কগনিটিভ ইম্পেয়ারমেন্ট মানে মেমোরি স্লো হয়ে যাচ্ছে, অ্যাটেনশন স্প্যান কমে যাচ্ছে, যে এক্সিকিউটিভ ফাংশন যেগুলো যিনি করতে পারতেন সেগুলো আর ঠিকঠাক গুছিয়ে করতে পারছেন না, এগুলো সব দেখা দেয়। এবং তার পার্সোনাল জীবনে, তার প্রফেশনাল জীবনে, তার হেলদি লিভিং এর ক্ষেত্রে চ্যালেঞ্জ হিসেবে, মেডিকেল চ্যালেঞ্জ হিসেবে উঠে আসে তখন এগুলো। এছাড়াও বেশ কিছু পেশেন্ট সম্প্রতিকালে আমি দেখেছি, তারা তাদের ডিসরাপ্টেড স্লিপ প্যাটার্ন এই কমপ্লেন করেছেন, মানে তাদের ঘুম ঠিকঠাক হচ্ছে না। সেক্ষেত্রে তাদের ইনসমনিয়া বা ইরেগুলার স্লিপ ওয়েক সাইকেল, এইসবের কথাও কিন্তু আমরা এইসব ফাংশনাল সাইকোসিসের পেশেন্টদের কেস হিস্ট্রিতে আমরা
শুনেছি এবং লিখেছি। এছাড়া সবশেষে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলবো, সেটা হচ্ছে আমরা বলি ইম্পেয়ার্ড সোশ্যাল অ্যান্ড অকুপেশনাল ফাংশনিং, মানে সোশ্যাল রিলেশন মেনটেন করতে পারে না, তারপরে এমপ্লয়মেন্ট হোল্ড করতে পারে না, ডেইলি অ্যাক্টিভিটিসে পার্টিসিপেট যে আগে করতে পারতো সেগুলো আর গুছিয়ে করতে পারে না। এই এতগুলো মূলত হ্যালুসিনেশন, ডিলুশন, ডিসঅর্গানাইজ থিঙ্কিং, সব এই যে পরপর যেগুলো 6টা-7টা পয়েন্ট বললাম, এই সবগুলোই কিন্তু ফাংশনাল সাইকোসিসের সিম্পটম। আচ্ছা, এটা তো মানে যারা আপনারা দর্শক বন্ধুরা যারা শুনছেন তারা বুঝতে পারছেন যে এটা কতটা জটিল একটা ব্যাপার। উনি ডাক্তারবাবু যেরকম ভাবে বলছেন আমাদের যে ইমোশনসটাই চলে যায়, মানুষের ইমোশনাল একটা ডিসঅর্ডার তৈরি হয়, তো সেক্ষেত্রে তো তার সমস্ত কিছুই তাহলে গোলমাল হয়ে যাবে এবং একটা কল্পনার জগতে বোধহয় তারা বাস করতে শুরু করে, সেটা নেগেটিভ হোক বা পজিটিভ হোক, কিন্তু তারা বাস্তবের সাথে ডিসকানেক্টেড হয়ে যায়। তো আমার নেক্সট কোয়েশ্চেন আপনার কাছে, যে এই যে ডিজিজ, একটা জটিল রোগের কথা আপনি বলছেন ফাংশনাল সাইকোসিস, এটার কারণ স্বরূপ আপনি কি বলবেন? মানে সত্যি সত্যি এর মানে কারণ এখনো ঠিকঠাক বোঝা যায়নি। তো ওই যে একটু আগে বলছিলাম শুরুতেই যে অন্যান্য সাইকোসিসের মতো নয়, মানে নিউরোলজিক্যাল কিছু কারণ থাকবে, ব্রেন ইনজুরির হিস্ট্রি এরকম কিছু থাকে না, কিন্তু এনভায়রনমেন্টাল কজ, জেনেটিক কজ এবং নিউরোবায়োলজিক্যাল কিছু ব্রেন কেমিস্ট্রির চেঞ্জ, এই সবটা মিলেমিশেই হয়তো এর কারণ। তো রিস্ক ফ্যাক্টর হিসেবে কতগুলো কথা বলা হয়, যে জেনেটিক প্রিডিসপোজিশন, মানে যদি বংশগতভাবে কারণ থাকে, বা প্রিন্যাটাল কমপ্লিকেশনস, মানে জন্মের আগের যদি কোনো কমপ্লিকেশনস থাকে সন্তানে, তাদের হতে পারে। আর আর্লি চাইল্ডহুড ট্রমা, কম বয়সী সন্তানদের যদি কোনো মেন্টাল ট্রমা বিশেষ করে থাকে সেগুলো। আর যারা সাবস্ট্যান্স অ্যাবিউজ, মানে যারা নেশার সামগ্রী অনেকদিন ইউজ করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু ফাংশনাল সাইকোসিস হওয়ার চান্স থাকে। আর যাদের লাইফ সবসময় স্ট্রেসফুল, অনেক থাকেন অনেক বেশি স্ট্রেসফুল, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ফাংশনাল সাইকোসিস হতে পারে। এতগুলো প্রিডিসপোজিং ফ্যাক্টর, যেটাকে আমরা বলি যে রিস্ক ফ্যাক্টর, এগুলো সব আছে। মানে এগুলো তো কারণ এগুলো মানে আপাতত এগুলোই জানা গেছে যে এর কারণে হতে পারে, এছাড়াও হয়তো আরো গবেষণা স্তরে এগুলো চলছে সবসময়। হ্যাঁ, তো আমরা তো কারণটা জানলাম, এরপরেই যে প্রশ্নটা আমার মনে আসছে সেটা হচ্ছে যে এই অসুখটাকে আমরা ম্যানেজ করতে পারি কি ওষুধ ছাড়া? যদি ওষুধ ছাড়া কি ম্যানেজ করা যায়? প্রথমেই বলি যে হোমিওপ্যাথিতে তো ট্রিটমেন্টের পার্টে যখন আলোচনায় আসবো, যে হোমিওপ্যাথিতে খুব কার্যকরী চিকিৎসা আছে, সে পার্টে আসার আগে আপনার প্রশ্নের উত্তর দিই যে ওষুধ ছাড়া কি আছে। তো ওষুধ ছাড়া সবসময় সব রোগেরই কিছু ম্যানেজমেন্ট থাকে। তো এই ক্ষেত্রে সাইকোথেরাপি মানে অনেক ধরনের সাইকোথেরাপি আছে, যেগুলো কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, যেটা সিবিটি, সাপোর্টিভ থেরাপি, ফ্যামিলি থেরাপি, এগুলো কিন্তু এই ফাংশনাল সাইকোসিসের পেশেন্টের ভীষণভাবে কাজ করে এবং তাদের যে ডিস্ট্রেসিং সিচুয়েশনস গুলো তাদের কোপ আপ করতে হয়, সেগুলো করতে তাদের সাহায্য করে এবং তাদের যে প্রবলেম সলভিং এবিলিটিস সেগুলো এনহ্যান্স করে অনেক বেশি এবং তাদের সোশ্যাল স্কিলসও ইমপ্রুভ করে। ফলে এই সাইকোথেরাপি, বিশেষ করে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, তাদের ভীষণভাবে কাজে লাগে। এছাড়া সাইকোসোশ্যাল রিহ্যাবিলিটেশন করা হয়, কগনিটিভ রেমিডিয়েশন, ফ্যামিলি এডুকেশন সাপোর্ট, এক্সারসাইজ এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটির কথা বলা হয়, মানে এক্সারসাইজ, টেলার্ড এক্সারসাইজ প্রোগ্রাম বলা হয়, সেগুলো করতে হবে। কিছু নিউট্রিশনাল সাপোর্ট আছে, মানে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বেশি করে খেতে হবে ফাংশনাল সাইকোসিসের পেশেন্টদের, কেননা এগুলো মূলত নিউট্রিশনাল কাউন্সেলিং করা হয়, করে তারপরে কোন ধরনের খাবার দেওয়া হবে, ডায়েটারি ইন্টারভেনশনস করে সেগুলো বলে দেওয়া হয়। সেগুলোতেও কিন্তু মেন্টাল হেলথ অনেকভাবে ইমপ্রুভ করে যাদের এই ফাংশনাল সাইকোসিসের হিস্ট্রি আছে। এছাড়া মাইন্ডফুলনেস প্র্যাকটিস, স্ট্রেস রিডাকশন, প্রচুর টেকনিক্স আছে যেগুলো রিল্যাক্সেশন মেথডের মধ্যে পড়ে। সেগুলো যদি কনসালটেন্টদের সাহায্য নিয়ে পারফর্ম করা যায়, তাহলেও কিন্তু ফাংশনাল সাইকোসিসের বিভিন্ন ধরনের সিমটম প্রায় 60 থেকে 70% কমে যেতে পারে 3 থেকে 4 মাসের মধ্যে। আর পিয়ার সাপোর্ট গ্রুপ হেল্প করে। এছাড়াও স্ট্রাকচার কিছু রুটিন করতে হয় এবং এনভায়রনমেন্টাল কিছু মডিফিকেশনের দরকার হয়, সেটা যদি ঠিকঠাক করে কোনো গাইডেন্স নিয়ে পেশেন্ট, আমরা সেগুলো পরামর্শ দিই। ওষুধের পাশাপাশি আমরা সেগুলোর পরামর্শ দিই। যেমন আপনাকে বলি, আমি মেডিকেশনের পার্টটাও বলে নিই। হোমিওপ্যাথিতে আমরা যখন ট্রিটমেন্ট দিই তখন পাশাপাশি বাছাই করা কিছু থেরাপির কথা আমরা সাজেস্ট করি, সেগুলো যথাযথ জায়গাতে যথাযথ এক্সপার্টের কাছে গিয়ে তারা নেন এবং পেশেন্টের হয়তো 1 বছরের রোগ ভালো হতো, তিনি হয়তো দেখবেন 4 থেকে 6 মাস বা ম্যাক্সিমাম 8 মাসের মধ্যে তিনি পুরোপুরি রোগমুক্ত হয়ে যাচ্ছেন। এই প্রসঙ্গে বলে নিই শেষ করার আগে যে হোমিওপ্যাথিতে ফাংশনাল সাইকোসিসের খুব ভালো ট্রিটমেন্ট আছে এবং আমি আমার এত বছরের অভিজ্ঞতার আলোকে আমি
জাস্ট গাইডেন্স হিসেবে সেলফ মেডিকেশন খুব হার্মফুল, কোনো পেশেন্টের উচিত নয়, আমি এনকারেজ করি না কখনো। তো একটা দুটো ওষুধের কথা বলবো, যেমন হায়োসায়ামাস নাইগার 10 পটেন্সি ইউজ করে আমি খুব ফল পাই। এই ওষুধটির একটা করে ডোজ সপ্তাহে 2 দিন, টুয়াইস এ উইক, যদি মাস 3 কন্টিনিউয়াস নেওয়া যায়, সঙ্গে কমপ্লিমেন্টারি মেডিসিন হিসাবে ল্যাকেসিস 200 1 ড্রপ ওয়ান্স এ ডে বিফোর গোয়িং টু বেড যদি নেওয়া যায়, তাহলে কিন্তু এই পেশেন্টের অধিকাংশই রোগ লক্ষণ 2 মাসের মধ্যেই উপশম হয় এবং দীর্ঘস্থায়ী চিকিৎসা চলতে থাকে। তখন ডোজ আরো কমে যায় এবং পাশাপাশি অ্যাকিউট স্টেজ থেরাপিউটিক ডোজ হিসেবে ল্যাথাইরা স্যাটাইভাস বলে একটি মাদার টিংচার আছে, যে ওষুধটি 20 ফোঁটা করে 2 বার প্রথম 1 মাস পেশেন্টকে যদি দেওয়া হয়, তাহলে অ্যাকিউট যে স্টেজগুলো, ডিলুশন, হ্যালুসিনেশন, থট প্রসেসের যে ডিসঅর্গানাইজড চেঞ্জিং, সেগুলো খুব তাড়াতাড়ি মুক্ত হয়। এবং তারপরে কনস্টিটিউশনাল মেডিসিন দিয়ে আরো 3-4 মাস করার পরে আবার একবার শেষের দিকে গিয়ে এই ল্যাথাইরা স্যাটাইভাস মাদার টিংচারটি যদি পুনরাবৃত্তি করা হয়, তাহলে মোটামুটি 6 থেকে 7 মাসের মধ্যে এই পেশেন্টের সব লক্ষণ উপশম হয় এবং রোগী তার স্বাভাবিক কর্মজীবনে ফিরতে পারেন, তার মানসিক উৎকর্ষ সাধন হয়। আশার কথা আমরা শুনলাম ডাক্তারবাবুর কাছে, যে এই যে জটিল রোগ ফাংশনাল সাইকোসিস, এই যে জটিল রোগ, এর প্রতিকার আছে, এর ম্যানেজমেন্ট আছে, রেমেডি আছে, হোমিওপ্যাথির খুব ভালো ট্রিটমেন্ট আছে, উনি আমাদের বললেন। এতে আমরা অবশ্যই আশ্বস্ত হলাম। তো আজকে আমরা আলোচনা করলাম ফাংশনাল সাইকোসিস নিয়ে এবং আলোচনা করলেন বিশিষ্ট ডাক্তারবাবু ডক্টর জাকির হোসেন লস্কর মহাশয়। আপনারা শুনলেন পুরো আলোচনা। আশা করি আপনারা উপকৃত হবেন এই ভিডিও থেকে। ভিডিওটা প্রচুর শেয়ার করুন, যাতে আপনাদের মতো প্রচুর মানুষ এই ভিডিও থেকে উপকার পেতে পারেন। এটাই আমাদের উদ্দেশ্য। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী এরকমই কোনো মূল্যবান আলোচনায়। সবাই খুব ভালো থাকবে।